This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অরূপ বিশ্বাসের ভাইয়ের নাম বলুন তো কি? লাভ দিয়ে উঠে হাত তুলেছেন তো, ভাবছেন তো এটা কোনো প্রশ্ন হলো? কে না জানে উত্তরটা, বিখ্যাত গ্রেট স্বরূপ বিশ্বাস। তাহলে পরের প্রশ্নটার উত্তর দিন তো, আরেক ভাইয়ের নাম বলুন তো। এবার থমকে গেলেন তো, স্বাভাবিক, কারণ উত্তরটা আমিও জানি না। তবে আমার ধারণা অরূপ বিশ্বাসের কোনো ভাই যদি ছোটোবেলায় মেলায় হারিয়ে যেত, তাহলে সে এতদিনে ঠিক ওই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেত, আর নাম হতো ডোনাল্ড ট্রাম্প। কে বলে অরূপ বিশ্বাস শুধু কলকাতাতেই ফলে, আমেরিকাতেও ফলে? তার জলজান্ত প্রমাণ তো শুরুতেই দেখালাম। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তো বিশ্বাস করতেন যে তার মতো করে ফুটবলটা কেউ বোঝে না, আর সেই জন্যই ওই কানায় কানায় ভরা যুব ভারতীতে লিওনেল মেসিকে শেষ পর্যন্ত একদম বগল দাবা করে রেখেছিলেন, আটকে দিয়েছিলেন। মাঝখান থেকে কী হয়েছিল আপনারা জানেন। আর একই রকম তো ভাবছেন ট্রাম্পও, শুনলেন তো তার বক্তব্য। ফুটবলটা কি অসাধারণ বোঝেন। মেসির সাফল্যের রহস্যটা তিনি জলের মতো বুঝে ফেলেছেন, তাও আবার কোনো বিশেষ প্রকাশনীর বই না পড়ি। ফলে মেসিকে আটকে দেওয়া তো জাস্ট সময়ের অপেক্ষা। উনি জাস্ট বলবেন, ফর্মুলা বাতলে দেবেন, ব্যাস মেসি শেষ। ঠিক যেরকম ওই যুব ভারতীতে মেসিকে আটকে দিয়েছিলেন অরূপ বিশ্বাস। তবে এত সহজে তিনি ওই ট্রাম্প, তিনি মেসিকে আটকানোর নো-হাউটা, মানে কী করে মেসিকে আটকানো যায় সেই ফন্দিটা স্পেনকে যে এইভাবে বাতলে দেবেন, বুঝিয়ে দেবেন, এটা কিন্তু বিশ্বাস করুন এইটা আশা করিনি। কারণ ট্রাম্পের যা বানিয়া বুদ্ধি, বিনা পয়সায় তো কোনো কিছু কাউকে দেন না। হরমুজ সেখানে কাউকে কিছু করতে পারছেন না, বাঁচাতে পারছেন না, জাহাজগুলোকে ইরান মেরে পর পর ভুট্টা করে দিচ্ছে, আর তিনি বলছেন কি না, ওখান থেকে জাহাজ সব পাড়ার জন্য আমি 20% করে কর নেব। ভাবুন, বানিয়া বুদ্ধি কি ছাড়া আর কি বলবেন। ফলে স্পেনের কাছ থেকেও তিনি কিন্তু এর পরে আবার কিছু চেয়ে বসতে পারেন। ওই ভারত আর পাকিস্তানের মধ্যে অপারেশন সিঁদুরের পর ওই দাবি করেছিলেন না, তিনিই সব করে দিয়েছেন, সেরকম আর কি। সব ওয়েট হয়ে যাওয়ার পর উনি সব কিছু বলে দিতে পারেন। এবার চেয়ে বসতে পারেন, এই যে তোমাদের বলে দিলাম কিভাবে মেসিকে আটকাতে হবে, এইটার জন্যই তোমাদের এই দিতে হবে, বলতে পারেন। নাহলে ভাবুন, এভাবে কেউ দাবি করে ইংল্যান্ডের ইংল্যান্ডের বিপক্ষে ওই যেটা আর্জেন্টিনা দ্বিতীয় গোলটা করলো, সেটার আগে মেসি যে ওভাবে ডান দিকে সরে গেছিলেন, এটা তিনি ছাড়া আর কেউ নাকি দেখেও নি বা বোঝেও নি, কেউ বলেই নি। মানে বিশ্বে তার মতো করে ফুটবলটা আর কেউ বোঝে না, এটা তো পরিষ্কার বুঝিয়ে দিলেন উনি। এবার এটা শোনার পর থেকে ওই হিটলারের তথ্যমন্ত্রী এবং প্রচারমন্ত্রী গোয়েবেলসের কথাটা খুব মনে পড়ে যাচ্ছিল, জানেন তো। এই যে সেই তিনি বিখ্যাত লোক, প্রচার যন্ত্রের প্রবক্তা, সে কবে বলেছিলেন যদি একটা মিথ্যেকে বারবার বলা যায়, সুপরিকল্পিতভাবে বলা যায়, তাহলে তা সত্যের মতোই শোনাবে এবং মানুষ সেটাকেই বিশ্বাস করবে। এবার কিছু কিছু জিনিসটা কাকতালীয় হয়, আপনাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো এইভাবে ভাবলে দেখবেন অনেক কিছু হিসেব মিলে যাচ্ছে। ট্রাম্পের জন্ম কবে জানেন? 1946 সালের 14ই জুন। আর ঠিক তার আগের বছর কি হয়েছিল জানেন? অর্থাৎ 1945 সালের 1 মে সস্ত্রীক আত্মহত্যা করেছিলেন হিটলারের প্রচারমন্ত্রী ওই গোয়েবেলস। ফলে পুনর্জন্ম বলে যদি একটা বস্তু থাকে এবং ট্রাম্পের চেহারায় যদি তিনি আবার ফিরে এসে থাকেন, এই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় বলুন তো। বরং আজকের পর আমার বিশ্বাসটা ক্রমশ দৃঢ় হচ্ছে। মনে হচ্ছে যে ট্রাম্প আর গোয়েবেলস একই আত্মার, ভিন্ন জন্মে ভিন্ন রূপ। তিনি ভাবুন, ট্রাম্প তিনি কাল আবার বিশ্বকাপের ফাইনালে মাঠেও থাকবেন। কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। যা শুনছি ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে তিনি যৌথভাবে পুরস্কারটাও বিতরণ করবেন, এবং এটা বিশ্বাস করুন, এটা শোনার পর থেকে না খুব টেনশন হচ্ছে। এই বিশ্বকাপে গোটা বিশ্বকাপটা আমি খুব নিশ্চিন্তে কাটাই, জানেন তো, কারণ যেখানে ভারত নেই, আমাদের দেশ নেই, ফলে কোনো নিশ্চিন্তে সব খেলা দেখা যায়। দেখলেন কি না দেখলেন তাতেও খুব একটা কিছু এসে যায় না। কিন্তু
একজন ভদ্রলোক, একজন রাষ্ট্রপ্রধান, তিনি ইতিমধ্যেই এই বিশ্বকাপটাকে ঘেঁটে দেওয়ার জন্য যা যা করার দরকার শুরুর থেকেই সব করে দিয়েছেন। ওখানে ভিসা পাওয়া নিয়ে সমস্যা, ওখানে লোকজনের থাকা নিয়ে সমস্যা, এবং তার থেকেও বড় কথা, এই দেশের লোক সে এখানে থাকতে পারবে না, ইরান এসে খেলে চলে যাও, এখানে থাকতে পারবে, এসব তো হয়েছে। এমনকি আমেরিকার সঙ্গে খেলায় যদি আমেরিকার কোনো ফুটবলার রেড কার্ড দেখেছেন, শুনেছেন আপনারা, মানে বলে দিচ্ছেন ওরা রেড কার্ড না, দুধ রেফারিতে জানে না কিছু, ফুটবলটা তিনি ছাড়া আর কেউ বুঝতেই পারে না। সুতরাং তিনি যদি বিশ্বাস করে ফেলেন যে মেসির কৌশলটা তিনি ছাড়া কেউ বুঝবেন না, বা মেসি মাঠে কি করছেন সেটা তিনি ছাড়া আর কেউ ধরতে পারেননি, বা তিনি তো সেই লোক নন যে তিনি যেটা ভাববেন সেটা ভেতরে রেখে দেবেন। এটা যতক্ষণ না লোককে জানাবেন, ফলাও করে জানাবেন, মাইক ফুঁকে জানাবেন, ততক্ষণ তার শান্তি হবে না। সবাইকে বলতে হবে, জানাতে হবে, দেখেছো আমি কত জানি, বাকি কেউ জানে না, ভাগাতে হবে। সুতরাং এরকমও হতে পারে খেলার মাঝখানে তিনি বললেন, একটু আমার মনে হচ্ছে স্পেনের ওই কোচটাকে সরিয়ে কিছুক্ষণের জন্য আমার ওখানে বসা উচিত, রিজার্ভ বেঞ্চে বসলে ওদের দু চারটে স্ট্র্যাটেজি বাতলে দিলে ও মেসিকে ঠিক আটকে দেবে। সত্যি বলছি, মেসির জন্য আর বিশ্বকাপ ফাইনালের জন্য খুব খুব ভয় হচ্ছে। অরূপ বিশ্বাস তিনি মেসিকে জড়িয়ে ফড়িয়ে এমন কাণ্ড করেছিলেন যে যুব ভারতীর অনুষ্ঠানটা বাতিল হয়ে গেছিলো, ভেস্তে গেছিলো। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি আগামীকাল ওই মেসিকে দেখে এরকমই কিছু একটা করতে যান, তার নিউ জার্সির ওই মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালটার ভবিষ্যতে যে যুব ভারতীর অনুষ্ঠানের মতো হবে না, গ্যারান্টি দেওয়া যায়? ভাবুন তো, টেনশন হবে না? কারণ ট্রাম্প যদি কিছু করতে চান, এটা বুঝে গেছি, ফিফা প্রেসিডেন্টের থেকে আটকানোর কোনো ক্ষমতাই নেই। ওই যে বললাম, তাদের ফিফা আমেরিকার স্ট্রাইকার বালোগানের লাল কার্ডটা পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্পের কথায়, কারণ তিনি খেলাটা সব থেকে ভালো জানেন, রেফারির থেকেও ভালো জানেন। এবার দেখুন, এটা শুনে আপনাদের বা দেখে আপনাদের এটাও হয়তো মনে হচ্ছে লোকটা মহা হাম্বাগ এবং প্রভূত পরিমাণ সব জানতা। এই সব জানতাদের ইংরেজিতে কি বলে জানেন তো? এদের একটা রূপ বিভিন্ন রকম হয় আর কি, কিন্তু এদের একটা রূপ, মানে ট্রাম্পের আর একটা রূপ বলতে পারেন, সেটাকে মেগালোম্যানিয়াক বলে। ক্ষমতার দম্ভে বা মোহে যারা মনে করেন তারাই সব কিছু জানেন, সব কিছু পারেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন, সব তাদের কথায় চলবে, যা তাদের ইচ্ছে। এবং ঘটনাচক্রে যদি এরকম ভেবে থাকেন, ওই একটা উদাহরণ আপনাদের দিলাম, যে এরকম লোক শুধু যে ওই আমেরিকাতে থাকেন না, আমাদের রাজ্যেও থাকেন, বা উল্টো করে বলছিলাম যে অরূপ বিশ্বাস শুধু আমাদের এখানেই ফলেন না, আমেরিকাতেও ফলেন, এটা যদি হয় তাহলে একইভাবে ট্রাম্প বা তার মতো লোকজন বা মেগালোম্যানিয়াক তারা শুধু আমেরিকাতেই ফলেন না, এখানেও ফলেন, এটাও তো উড়িয়ে দেওয়া যাবে না। এটা ভাইসে ভার্সা বলে তো একটা বিষয় আছে, তাই না? সুতরাং এইরকম একজন মানুষ আমাদের রাজ্যেই আছেন বলে তো অভিযোগটা যখন উঠলো তখন সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অরূপ বিশ্বাসেরই সতীর্থ রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি তো যা বলেছেন তার কথাগুলোকে ধরলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হলেন রাজ্যের সেই মেগালোম্যানিয়াক অবতার, যিনি নিজের অহংকারে তৃণমূলের পতন ডেকে আনছে একার ক্ষমতায়। প্রার্থী চেঞ্জ অনেক জায়গায় কিভাবে প্রার্থী করেছে, বিলি করেনি, বিক্রি করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ফ্রেশাররা টিকিট পায়, আজকে আমাকে ছেড়ে দেয় ডেবরাতে। আর দেখুন, যেখানে যেখানে 80টা 100টা সিটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো সিট ওই বিলি বলুন, বিক্রি বলুন, এইসব হয়েছে, সেইগুলো সব ধরাশায়ী হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী দল ছাড়তো, শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করার জন্য, তাকে মান্যতা দেওয়ার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে দল ছাড়, মানে আমরা বলতে পারেন এক প্রকার তাড়িয়ে দিয়েছি। সেদিনকেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে অভিষেককে বাঘ বলছে, বাঘের বাচ্চা বলছে। হাত জোড় করে দিদিকে বলছি, দলটার এখনও যেটুকু আছে দয়া করে আর অভিষেক করবেন না। অভিষেক যত করবেন, অভিষেককে যত ডিফেন্ড করবেন, তত এই দলটার অবস্থা আরও খারাপ হবে, আর কেউ থাকবে না অভিষেক ছাড়া তখন। সুতরাং এই জ্বালা থেকে আজকে আমি ডিপি পরিবর্তন করেছি, কারণ অভিষেকের সাথে আমি কোনো ছবিও রাখতে চাই না, ওর কোনো সংস্পর্শে আমি বা কোনো সংসবে আমি থাকতে চাই না।
দেখুন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথার সুরটা কীরকম চেনা চেনা ঠেকলো না? মানে এটা অনেকটা ওই পাসওয়ার্ডের মতো, কোন পাসওয়ার্ডে কোন দিকের দরজা খোলে। দেখুন, এমন একজন লোক অরূপ বিশ্বাসের পর তিনি এরকম কথাবার্তাগুলো বলছেন, যাদের সম্পর্কে বিভিন্ন রকম লোকের তো বক্তব্য আছে এবং বিভিন্ন রকম বিশ্লেষণও আছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথাটাই ভাবুন না, তিনি তো একটা সময় ওই চার্টার্ড ফ্লাইট করে তিনি চলে গেছিলেন। যাওয়ার সময় বিজেপিতে যখন গেছিলেন তখন কি করেছিলেন? হাতে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কাঁদতে কাঁদতে গেছিলেন। তখনও বুঝতে পারিনি, অতই যদি কষ্ট হচ্ছে তাহলে আপনার যাওয়ার কি দরকার ছিল। আর যখন তিনি আবার ফিরে এলেন তখনও বুঝতে পারলাম না, যদি ওই রকমভাবে যাবেনই ঠিক করলেন তাহলে এরকম নাকে খত দিয়ে ফিরলেন কেন? এখন এই সমস্ত কথা যে বলছেন, এবার সেগুলো ওই যাতায়াতের অভ্যেস হয়ে গেলে, পেন্ডুলামের মতো দুলতে থাকলে এপাশ থেকে এপাশে এলে তো আবার ওপাশেই যেতে হবে, এরকম ব্যাপারটা হয়ে দাঁড়ায় না? ফলে তার কথাগুলো অনেকটা পেন্ডুলাম হওয়ার ইঙ্গিত দিচ্ছে আর কি। দেখুন, ব্যক্তি আর সমষ্টি দুটো ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতির কথা বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার মা আর স্ত্রীকে হারিয়েছেন। কারণ কি? কারণ ওই মানসিক চাপটা সহ্য করতে না পেরেই তার পরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্য মারা গেছেন। এই অভিযোগটা রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে তুললেন। তখনই মনে হচ্ছিল, এই বললাম, এরকম যদি মানসিক চাপের পরিস্থিতিতেই পড়বেন জানতেন, বা যখন গেছিলেন বিজেপিতে তখন নিশ্চয়ই জানতেন যে এখানকার পরিবেশ কীরকম। সেটা ভেবেই তো এখানে দমবন্ধ ছিল, এখানে চাপ ছিল, ওই জন্যই গেছিলেন। তাহলে ফিরলেন কেন? দেখলেন তো কী ক্ষতি হয়ে গেল, এখন নিজেই বলছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আর রাজনীতি যে করতে পারবেন না সেটাও পরিষ্কার বলে দিলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভরসা অভিষেকের ওপর যেরকম রয়েছে, তার আস্থা ভরসা সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হয়তো আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভরসা যদি অভিষেকের ওপর অটুট থাকে তাহলে সেগুলো আর তার আস্থা ভরসাও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অটুট থাকবে না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা তো পরিষ্কার করেই দিলেন। এটা নতুন কিছু নয়। এরা যে রাজনৈতিক নেতারা আগে দল পাল্টাতেন, এখন শিবির পাল্টাচ্ছেন, এটাই তো মানে চেনা ছবি আর কি। ফলে ওই বললাম, রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিনি কিন্তু একটা চেনা ছকের মধ্যে পড়ে গেছে। তবে হ্যাঁ, তার রাজনৈতিক লাইফে ছবির যে একটা বিশেষ জায়গা আছে সেটা তো বুঝতে পারলাম। ওই যেরকম বললাম, যখন তৃণমূল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে বিধানসভা থেকে বেরিয়েছিলেন, আর এবার যখন তৃণমূল ছাড়ার ফের একবার ইঙ্গিত দিচ্ছেন, তখন ফেসবুকের কভার ফটোর থেকে অভিষেক শুধু না, আর কার ছবি যে ছড়াবেন আমরা জানি না, আপাতত প্রাথমিকভাবে অভিষেকের ছবিটা সরিয়ে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আস্থা ভরসা যদি না বদলায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হয়তো সরে যাবে, ঠিক যেরকম কামারহাটির বিধায়ক মদন মিত্র করেছেন। দুজনের ছবি সরিয়ে দিয়েছেন বেবাক। এদের ছবির সংস্পর্শে আর থাকতে পারছেন না আর কি, ছবিতেও না। মানে তৃণমূলের গোটা জাহাজটাই যখন ডুবু তখন এই রাজীব ব্যানার্জি বা মদন মিত্রের মতো বিচক্ষণ মানুষ, তারা যে ওই ছায়াও মারাবেন না, ছবি সরাবেন, এটাই তো স্বাভাবিক। এবং এরা কালীঘাট তৃণমূল থেকে হয় ঋতব্রত তৃণমূলে, নয় এনসিপিআইতে ঝাঁপ দেবেন, এটাও স্বাভাবিক। যদি ওই স্বাভাবিক কর্মকাণ্ডকেই একটু অস্বাভাবিক ভাবছেন অগ্নিমিত্রা পাল, রাজীব বন্দ্যোপাধ্যায় যে এবার আর গতবারের মতো ফাঁকা জমি পাবেন না সেটা কিন্তু পুর আর নগর উন্নয়ন মন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। সবারই তো বিলম্বিত বোধোদয় হচ্ছে। আজকে এত বছর ধরে, 15 বছর ধরে, স্পেশালি এই রাজীব বাবু চার্টার প্লেনে করে গেলেন। কেন গেলেন বলুন তো? গেলেন কেন? থাকতে তো পারতেন ওই টিএমসি দলে। আপনি সুবিধে নেবার জন্য আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে চার্টার্ড ফ্লাইটে গেলেন, টিকিটটা নিলেন, যেই হেরে গেলেন উনি চলে গেলেন। আপনাদের একবারও মনে হয় না যে মানুষ আপনাদের কি চোখে দেখবে? বা আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তান বা আপনার যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে জবাব দিতে পারেন? এইভাবে কয়েক মাস বাদ দল বদলি করেন।
কি জানি, আমি তো এদেরকে সুবিধাবাদী বলি, ওনারা কি বলবেন আমি জানি না। কিছুই বলতে বাকি রাখলেন না অগ্নিমিত্রা পাল, এবং এর থেকে স্পষ্ট ভাষায় এরকম বিশ্লেষণ, চরিত্র বিশ্লেষণ আর ভাবা যায় না। মানে ওনার নিজের আর কি আয়না লাগবে না, অগ্নিমিত্রা পালের বক্তব্যটা শুনে নিলে নিজেকে নিজে চিনতে পারবে। আমার একটা প্রশ্ন আছে জানেন তো, রাজীব বন্দ্যোপাধ্যায় অঙ্কে কত পেতেন বলুন তো? মানে দেখুন, এটা ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল, কার শিক্ষা দীক্ষা এরকম নম্বর টম্বর নিয়ে প্রশ্ন তোলা উচিত না, কিন্তু এই প্রশ্নটা না করে জাস্ট পারলাম না। কারণ আমার যেটা মনে হচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অঙ্ক কষার দক্ষতাটা নিতান্তই কাঁচা, খুব কাঁচা। দেখুন, যতবার অঙ্ক কষেছেন প্রত্যেকবার ভুল। লোকে একবার ভুল করে, রাজনীতিকরা তো দুধে হন, আর দুধে যারা হন তারা একবার ভুল করতে পারে কি দ্বিতীয়বার সেটা শুধরে না। এবার রাজীব বন্দ্যোপাধ্যায় দেখুন, প্রথমবার অঙ্ক কষে ঠিক করলেন বিজেপিতে যাবেন, ভুল অঙ্ক। দ্বিতীয়বার অঙ্ক কষে, আমার মনে আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যেবার গিয়ে বিজেপিতে প্রার্থী হলেন, এবং যেখানে প্রার্থী হলেন আর কি, পরিষ্কার অঙ্ক কষে, সেবার আমাদের তখন ডেটামশাই ছিলেন, বিভিন্ন ওই রাজনৈতিক অঙ্কগুলো কষে দেখাতেন। আমরা তার সঙ্গে যখন বসেছিলাম, পরিষ্কার অঙ্ক কষে সবার আগে তিনি একটাই উদাহরণ দিয়েছিলেন, যে এইটাই আপনাকে পরিষ্কার নির্দিষ্ট করে বলছি, একদম চোখ বুজে বলে দিতে পারি, রাজীব বন্দ্যোপাধ্যায় আজ যাই হোক কিছুতেই জিতবেন না, কোনো সম্ভাবনাই নেই। সত্যিই হারলেন, পরিষ্কার মিলে গেল। কেন বলেছিলেন সেটা অন্য সময় বলবো, এটা আর এখানে বলে সময় নষ্ট করবো না, কিন্তু ব্যাপারটা প্রেডিক্টেবল ছিল, উনি বুঝতে পারেননি। এবার তারপর আবার অঙ্ক কষে তৃণমূলে ফিরলেন, তাতে কি হলো, নাকে খত দিয়ে তাকে একবার ত্রিপুরা, একবার এখানে, একবার ওখানে দৌড় করিয়ে দিল। তিনি নিজেই বললেন তার কত ক্ষতি হয়ে গেল ব্যক্তিগত। এবার আবার একটু অন্যরকম চেষ্টা চরিত্র শুরু করেছেন, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, লোকজন ধরে ফেলছে, এবং তাতে তার জন্য কি ধরনের অভ্যর্থনা অপেক্ষা করতে পারে, তার জন্য অগ্নিমিত্রা পালের বক্তব্যটা শুনে নিন। অঙ্ক মিলল কি মিলল না পরিষ্কার বুঝতে পারবেন, আর বাকি কী রইল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হচ্ছে যে এদের সবার এই যে উড়ু উড়ু মন, এর কারণ হচ্ছে ইডি, সিবিআই, সিআইডি এদের ভয় দেখিয়ে দেখি দল ভাঙাচ্ছে বিজেপি। ওই জন্যে একা অভিষেক আছেন যিনি বাঘের মতো লড়াই করছেন। মুশকিল হচ্ছে, কাউকে যখন বাঘ বলছেন তখন তো আপনার মাথায় রাখতে হবে, ধরে নিলাম তিনি বাঘ, কিন্তু বাঘের আশেপাশের লোকেরা কখনো স্বস্তিতে থাকেন নাকি? তারা তো অস্তিত্বের সংকটে ভুগবেন, বাঘের সঙ্গে থাকবেন, যে কোনো সময় বাঘের পেটে চলে যেতে পারেন, এই ভয়টা তো তাদের মনে ঝাঁকিয়ে বসতে পারে। সেই ভয়েই তার ঘরটা ফাঁকা হচ্ছে কি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখেছেন কি? আরও একটা কথা, যারা ওরকম ঘর ছেড়ে চলে এসছেন তারা সবাই তার দৃষ্টিতেই ওরমভাবে বাঘকে দেখেছেন কি? মানে সদ্য তৃণমূল ছেড়ে আসা সুস্মিতা দেবের কথা শুনলে মনে হবে অভিষেক পুরুষ নন, মহাপুরুষ, একই অঙ্গে বহুরূপ। আর তাই জন্যই বোধহয় সুস্মিতা দেব তার প্রাক্তন দলের সেকেন্ড ইন কমান্ডকে বাঘ নয় বরং অন্য কোনো রূপেও দেখেছেন। কোনো কোর্ট যদি নোটিশ দেয় বা পুলিশ যদি সামন করে, সেটাকে পালন করে একটা থানায় যাওয়া বা কোর্টে হাজিরি লাগানো, এটা কোনো সাহসের কাজ না। এটা আজকে আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। অ্যাসেম্বলিতে যারা আজকে দেখেন না ওয়ালগুলো পেন্টিং করছে, ইন দ্য আইজ অফ ল এভরিবডি ইজ ইকুয়াল। টু সে উনি বাঘ বা উনি শেয়াল, এগুলোর কোনো মানে হয় না। সবাইকে দেশের আইন পালন করতে, এটা আমাদের কর্তব্য। কর্তব্য পালন করার মধ্যে কি সাহস আছে আমি বলতে পারবো না। সবাই সবার মতো চান্স পেলে সবাই নিজেদের বিশ্লেষণটা খোলা মনে ব্যাখ্যা করে দিচ্ছে। এই যে সাহসের কথা নিয়ে এত ব্যাপারগুলো হচ্ছে, বললেন সুস্মিতা দেব, কে বাঘ কে শেয়াল বলতে পারবো না। তো যাই হোক, এই সাহসের কথা শুনেই মনে পড়ে গেল, সে আপনাদেরও মনে পড়বে, ঠাকুরমার ঝুলির গল্প ছিল, মনে আছে? ওই বোন কিরণমালাকে, বরুণ কিরণমালা, সেটাতে কিরণমালাকে বরুণ বলেছিল, এই তীর ধনুকটা রাখো, আমি চললাম, যদি তীরের আগা ধসে ধনুর ছিলা ছিঁড়ে তো জানিও আমিও নাই। যক্ষপুরীতে রাক্ষসীর সঙ্গে লড়তে গেছিল বরুণ, তার আগে বোনকে বলে দিয়ে গেছিল, একদম বুঝিয়ে দিয়ে গেছিল কি ঘটলে কি হচ্ছে বলে ধরতে হবে।
মানে কি ঘটলে সে নেই এটা বুঝে যাবে। আজ বাঁকুড়ায় বরুণের মতোই তো বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ এখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, এবং সেই মমতাপন্থীদের সভাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? বলেছেন এই সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় বা আর যারা যারা ওই সম্প্রতি তৃণমূল ছেড়ে চলে গেছেন বা কালীঘাট ছেড়ে চলে গেছেন, তাদের একজনও যদি আবার কালীঘাটে ফিরে আসেন তাহলে তিনি আর আমি আর নেই, জেনে নিও। এবার ভাবুন, এই কথাটাও আবার একজন রাজনীতিক বলছেন, যিনি নাকি প্রবীণ রাজনীতিক, দীর্ঘদিন ধরে সাংসদ অনেক কিছু, তার একটা রাজনৈতিক বিচক্ষণতা থাকবে এটা তো আশা করাই যায়। তিনি এই কথাটা বলছেন, ফিরে এলে আমি আর নেই। আরে জীবনটাই তো যাওয়া আসা, শুধু যাওয়া আসা। কখন যাবেন কখন আসবেন, রাজনীতিতে এর ওপরে কোনো দিন কেউ কোনো রকম বাধা নিষেধ আরোপ করতে পেরেছেন বলুন তো? এই যে এত রকমভাবে দরজা বন্ধ করার পরেও 3 জন রাজ্যসভার সাংসদকে বিজেপি দ্বারা পদত্যাগ করিয়ে নিজের দলের করে তো আবার সংসদে ফিরিয়ে নিয়ে এলো। আরও হয়তো অনেকে আসবেন। অথবা ধরুন এই লোকসভার 20 জন সাংসদ ইতিমধ্যেই এনসিপিআইতে যোগ দিয়ে সেই এনসিপিআই গিয়ে এনডিএতে ঢুকলেন তো। সেই তারা যাদের বিরুদ্ধে এতদিন ধরে বিজেপি লড়াই করেছে, তারপরেও নিয়েছে কেন? কারণ নম্বর বড় লড়াই, এবং রাজনীতিতে চূড়ান্ত বলে কিচ্ছু হয় না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করতে হয়। এই আপ্ত বাক্যটা একদম মাথার মধ্যে গেঁথে নিয়েছেন রাজনীতিকরা, এবং যখন প্রয়োজন পড়ে ওই যেরকম রান্না, সব ভালো রান্নাগুলোতে শেষে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেয় না, ওরকম করে সবাই এই আপ্ত বাক্যটা ছড়িয়ে শুনিয়ে দেয় যে আসলে ওটা একটা ক্ষুদ্রতর স্বার্থের ব্যাপার, ওদের নেবো না, ওদের দুচ্ছাই করছিলাম, ওটা অন্য ব্যাপার, ছোটোখাটো, তার থেকে অনেক বড় প্রয়োজনীয়তার জায়গাটা সেই জন্য নিয়ে নিলাম। মাথায় রাখা উচিত ছিল। ইনফ্যাক্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও তো তার অবস্থান বদল খুব দ্রুত করেন, আমরা তো দেখেছি। প্রথম দিন অভিষেককে তোপ দেখে প্রায় শয়তান বানিয়ে দিলেন, পরের দিন অভিষেককে সন্তান বানিয়ে দিলেন। এই 2 দিন আগে তিনিও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে ক্যামাক স্ট্রিটকে তোপ দেখেছেন, ওদের জন্যই সব কিছু গণ্ডগোল হয়ে গেছিল। তাহলে এই ফাঁকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি চান্স পেয়ে দিদিকে 2 কথা শুনিয়ে দিলেন? এটা তো মাথার মধ্যে রাখতে হবে। কারণ 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তো সবাইকে ডেকে নিয়ে এসছেন। তার দিক থেকে ঠিক আছে, তিনি কিন্তু সব মাথার মধ্যে ইগো সমস্ত কিছু রাখেন, একদম বাস্তবপন্থী ব্যাপার। ঠিক যে ছকে যে অঙ্কে বিজেপি এই তৃণমূলের সাংসদদের নিয়েছে, রাজ্যসভার সাংসদদের নিয়েছে, ঠিক সেই অঙ্কেই তিনি বলেছেন। সত্যিই তো, আরে 80 জন তো তৃণমূলের প্রতীকে জিতেছিল, তার মধ্যে 70-75 জন চলে গেছে, তিনি আজকাল 5 নিয়ে বসে আছেন, সেটাও থাকবে কিনা তার কোনো ঠিক নেই। এবার যদি সবাই বেবাক ফিরে আসে, ভরা সংসার, তার মানে নেই মামার থেকে কানা মামা ভালো বলা যাবে না, যথেষ্ট ভালো। 80 জন কম নাকি? চলে গেলে খারাপ লাগবে না? বা ওই যদি আজকে 20 জন সাংসদ ফিরে আসে, এপাশে 70-75 জন বিধায়ক ফিরে এলো, ওপাশে 20 জন সাংসদ ফিরে এলো, ভরা সংসার। ওই লোকসভায় অর্থাৎ সর্বভারতীয় রাজনীতিতে নিজের সাম্রাজ্য অটুট, গুরুত্ব অটুট, প্রাসঙ্গিকতা অটুট। এখানেও তাই, 80 জনকে চট করে ফেলা যায় না। তখন সবাই যে মানে এমনি কি আর গোটা ব্যাপারটা এই ভাঙচুরটা হয়েছে, যাতে একদম গোড়ার থেকে পুরো জিনিসটা ধসে যায়, সেই জন্যই এই গোটা ব্যাপারটা হয়েছে। ফলে উল্টো দিকটা দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করেননি, তিনি তো সবাইকে ফিরে আসতে বলেছেন, আয় বাবা ঘরের ছেলে ঘরে। আর ঠিক তার উল্টোটা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই জন্যই বললাম, তিনিও কি চান্স পেয়ে 4 কথা বা হুমকি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এতদিন পারেননি, এবার দিয়ে দিলেন। খারাপ সময় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে পারছে, যা শোনানোর শুনিয়ে দিচ্ছে, এতদিন ধরে যা পায়নি। আজকে TV9 বাংলা অভিষেককে প্রশ্ন করেছিল জানেন তো,
যে তাই সবাই যে বলছেন যে তার জন্যেই তৃণমূলের গড়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এটাতে তিনি কিভাবে দেখছেন কোনো ব্যাপারটাকে? বা তিনি যদি না থাকেন তাহলেই যদি দেখে তো কদিনের প্রত্যেকের কথা শুনে আপনাদের তাই মনে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকেন বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূর করে দেন তাহলেই গোটা একান্নবর্তী পরিবারটা আবার এক হেসেল হয়ে যাবে। এটা ওই সবাই যখন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করার কথা ভাবছেন, তাহলে অভিষেকও কি সেরকম ভাবছেন? হতেই পারে তার মনে হলো যে সত্যি আমার জন্যই যদি এত বড় ক্ষতি হয়ে যায় দলের, আমি সরে গেলাম, আমি নিজে সরে যাচ্ছি, তাতে দলের যদি ভালো হয় হোক। অভিষেক কি স্বেচ্ছা নির্বাসনে যেতে রাজি? সেগুড়ে বালি। অভিষেক পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন এখনও। বলেছেন যারা যাচ্ছেন তারা আর ফিরবেন না, কারণ যারা যাচ্ছেন তারা নিজেদের আখের গোছাতে যাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকলেই চলবে। মানে সত্যিই তো যদি ওই লোকজন ফিরে আসতো তাহলে কল্যাণ চলে যাবেন বলেছেন, কিন্তু অভিষেক যদি এদের কাউকে ফিরতে না দেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অন্তত এখানে থাকবেন, এটা ধরে নেওয়া যেতে পারে। মানে যদি অভিষেকের কল্যাণের ওপর এতটাই আস্থা এবং ভক্তি আছে, এই যে কদিন আগে বললেন যে তিনি পিতৃতুল্য প্রায়, সুতরাং ধরে নিতেই পারেন অভিষেকের জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মমতা সঙ্গ ছাড়ার মতো পরিস্থিতি আপাতত তৈরি হচ্ছে না। এবার পরবর্তী ক্ষেত্রে অভিষেকই সেই কারণ হয়ে যাবেন কি না যার জন্যে কল্যাণকে অন্যরকম কিছু ভাবতে হবে, সেটা অবশ্য এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ বললাম, আপনারা খুব ভালো করে জানেন রাজনীতিতে চূড়ান্ত বলে কিছু হয় না। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সাথে। যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। সবাই নিজের নিজের মতো করে পরিস্থিতির ব্যাখ্যা করছেন, আর ব্যাখ্যা করতে করতে আমরা মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছি। কারণ একই ব্যাখ্যা, একই জিনিস, ওই সেই গল্পটা। তারপর আরেকটা পিঁপড়ে ঢুকে আরেকটা চিনির দানা নিয়ে বেরিয়ে এলো, তারপর আরও একটা পিঁপড়ে ঢুকলো, আবার একটা চিনির দানা নিয়ে বেরিয়ে এলো। এখনও অনেক বস্তা ভর্তি চিনি ছিল তো, ফলে পিঁপড়ে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। মানে বিশ্বাস করুন এইটুকুনি বলে খানিকক্ষণ ঘুমিয়েও নেওয়া যায়। ঘুম টুম থেকে উঠে বললাম যে এখনও বস্তাটা শেষ হয়নি, প্রায় ব্যাপারটা সেই পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে একজন পরিচিত ভদ্রলোক, যিনি সরকারি একটা খুব উচ্চ পদে ছিলেন আর কি, তিনি আমার অফিসে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ কথা সে কথা, তারপর তো এটা জিজ্ঞেসই করে ফেললেন যে এই যে রোজ এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এই যে সব চৌঠা মেয়ের পর থেকে কিছু নাটকীয় সংলাপ, রোজই ভোল বদল, এই বলেই যাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন, আর বোর হচ্ছেন না? একঘেয়েমি লাগছে না? দেখুন, তাকে যেটা বলেছিলাম আপনাদেরও বলি, ঈদের সংস্পর্শটা না আপনি চাইলেও অগ্রাহ্য করতে পারবেন না। কারণ কিছু কিছু এমন মুহূর্ত তৈরি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে যে মুহূর্তগুলো কদিন আগেও বিশ্বাস করা খুব কঠিন ছিল। এই যেমন একটু আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে অনুভব করলাম, ওই বাঁকুড়ার ঘরোয়া সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন তার বাঁ দিকে কে বসেছিলেন খেয়াল করেছেন? মহুয়া মৈত্র। এই কয়েকদিন আগেও যাদের দুজনের মধ্যে ভারত পাকিস্তানের মতো সম্পর্ক ছিল, যে যার মতো পারলে থানায় গিয়ে একজন আরেকজনের এগেনস্টে পারলে কমপ্লেন করে আছেন, এরকম পরিস্থিতি ছিল। কোথায় না কমপ্লেন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো করেইছেন।
মানে পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস এই রকম জায়গা ছিল, যুযুধান। আর এখন হারাধনের ছেলেদের মতোই যখন একটা একটা করে মমতা বন্দ্যোপাধ্যায় আশপাশের লোকজন কমছে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্রকে দেখে মনে হচ্ছে এ তো সাক্ষাৎ শঙ্খ ঘোষের কবিতা। আয় আরো বেঁধে বেঁধে থাকি, ওই কবিতাটা মনে আছে আপনাদের? শঙ্খ ঘোষ লিখেছিলেন, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সত্যিই তো, এগুলো তো জীবনের শিক্ষা, এদের দেখে অনেক কিছু শিখতে হয়। কোন সময় কি আসে কেউ তো কিছু জানে না। কিছুই কোথাও যখন নেই, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কথায় মাথা নেড়ে নেড়ে এই যে সায় দিচ্ছেন মহুয়া মৈত্র, এটাই তো এই বেঁধে বেঁধে থাকার লক্ষণ। এটা মহুয়া মৈত্র বুঝছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝতে পেরেছেন যে এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। ওই ভদ্রলোককে বলছিলাম না, পরিস্থিতিটা এমন, প্রতি মুহূর্তে একঘেয়ে লাগবে বলে আপনি চোখের পাতাটা একটু বুঝবেন, তার মধ্যে কি ঘটে যাবে কিচ্ছু বলা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে সময় একটা অদ্ভুত জিনিস, কখন পাল্টে যাবে তো বোঝা যায় না। পাল্টে তো গেছেই, কিন্তু পাল্টে যেতে যেতে আরও কতবার সে পাল্টি মারবে এটাও বুঝতে পারছেন না। এই সময়ের জন্যই তো তাদের দলে ভাঙন ধরেছে এতদিন ধরে, সেইটা নিয়ে দেখছিলেন, ভাবছিলেন, বলছিলেন। বলতে বলতে কি দেখলেন, হয়তো তার একটু একঘেয়েমি আসছিল, যে খালি ওই এক কথা, তাকেই দোষারোপ করে সব ছেড়ে দিচ্ছে, তাকেই দোষারোপ করে ছেড়ে দিচ্ছে। চোখ বুঝতে পারছিলেন একটু নিশ্চিন্ত হয়ে যে ঠিক আছে বলবে তো, ওই একই কথা বলবে। কারণ হঠাৎ দেখলেন শুধু দলে নয়, তার দলের বা তার অফিসেও তো ভাঙন ধরতে শুরু করেছে। আর দক্ষিণ 24 পরগনার রামতলায় অভিষেকের পার্টি অফিস তো প্রশাসন বুলডোজার দিয়ে একদম গুঁড়িয়ে দিয়েছে, একেবারে বুলডোজার চালানো আর কি, বুলডোজার থেরাপি। দেখছিলাম ইট কাঠ লোহা লক্কর তো বটেই, ওই দামি দামি এসিগুলো সব বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। মানে জেসিবির যদি কোনো বডি ল্যাঙ্গুয়েজ থাকে না, এই যন্ত্রের যদি কোনো শরীরী ভাষা, তাহলে একদম সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে একেবারে ভেঙে গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত বিশ্রাম নেই। এবার ভাবছেন তো, এবং গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা বা প্রয়োজনীয়তা এ দুটোই এলো কোথা থেকে? ডায়মন্ড হারবারের সাংসদের নির্দেশে তার নির্বাচনী এলাকায় তার দলের পার্টি অফিস নির্মাণ হবে, এর মধ্যে কার কি বলার আছে? আর এইভাবেই বা সেটা ভেঙে দেওয়া হবে, এটা কি কোন যুক্তি? এটা বিরোধীদের কি একটা জায়গা নেই? বলতে পারেন না, কারণ ওই বিল্ডিংটাই, ওই অফিসটাই একটা বেআইনি নির্মাণ, এবং তার পেছনে একটা অত্যন্ত চমকপ্রদ অভিযোগ রয়েছে। কি অভিযোগ জানেন? স্থানীয় এক বেকারির মালিককে উচ্ছেদ করে তার কারখানায় আগুন লাগিয়ে, ওখানে বেকারি ছিল, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 20টা শ্রমিক ওখানে কাজ করতো, তাদের সংসার চলতো, সবার সেই কাজ, তাদের অন্য সংস্থানের রাস্তা বন্ধ করে ওই জায়গাটা দখল করেছিলেন নাকি অভিষেক, এই অভিযোগই তো এসছে। আর তারপর সেই জায়গায় মাত্র 2-3 বছরে, অবশ্য সময়টা বাড়ি তোলার পক্ষে যথেষ্ট, কিন্তু 1 তলার থেকে সোজা শটান ব্যাপারটা গিয়ে 5 তলায় দাঁড়িয়েছিল, একদম ঝাঁ চকচকে। মানে ইংরেজিতে যাকে বলে একদম লিপস অ্যান্ড বাউন্ডস উন্নতি, সেই রকম লাফিয়ে সেটাই হয়েছিল এই 1 তলা কারখানার ক্ষেত্রে, কারখানার থেকে অফিস। এবং ঘটনাচক্রে দেখুন, ওই বললাম না লিপস অ্যান্ড বাউন্ডস, ওই নামে একটা সংস্থার নামও তো এই পার্টি অফিসের সঙ্গে জড়িয়ে গেছে। এক্ষেত্রেও তো অভিযোগ ওই বেকারির জায়গাটা দখল করে লিপস অ্যান্ড বাউন্ডসের নামেই নথিভুক্ত করা হয়েছিল। এবং মালিক কে ছিলেন? সম্পত্তির মালিক জনৈক অমিত বন্দ্যোপাধ্যায়, তার নামেই ওই সম্পত্তির মালিকের জায়গায় লেখা আছে। আর ঘটনাচক্রে দেখুন, ওই নামে তো একজন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা বলে আমরা জানি। কোনটা কখন কিসের থেকে মিলে যায় আমরা কিচ্ছু জানি না। এক্ষেত্রে এরা একই লোক কিনা জানি না, এটা নিশ্চয়ই প্রশাসন তদন্ত করে দেখেছে। সুতরাং ওই মালিকানার জায়গাটা তো আলাদা, যেটা গোড়াতেই গলদ সেটা তো আমরা দেখলাম।
বেকারির কারখানা টু পার্টি অফিস, মাঝখানে লিপস অ্যান্ড বাউন্স। অভিষেক আর অভিষেকের পরিবারকে তার ফলে অন্যায়ভাবে নিশানা করছে শাসক দল, এটা বলার জায়গা বা সুযোগ অভিষেক কি খুব ছেড়েছেন বলে মনে হচ্ছে আপনাদের? লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো শব্দ প্রায় সমার্থক, এবং এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সেই কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসাব তো দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবোই। এখানে ছিল একটা রুটি কারখানা, আমি দেখেছি রুটি কারখানাটা রাতারাতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জোর করে এই অফিসটা দখল করে তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে দখল করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, তখন উনি ডাইরেক্টর ছিলেন, তখন এইটাকে তিনি তৈরি করেছিলেন, করে এখানকার মানুষের জীবন যন্ত্রণা আজকে যেভাবে এই অফিসের জন্য ভোগ করতে হয়েছে, আজকে তারা খুশি, তারা আনন্দিত। দেখুন, আমতলায় কালীঘাট তৃণমূলের এই অফিসের প্রত্যেকটা তলায় ঝাঁচকচকে অফিস, উন্নত অত্যাধুনিক, এবং প্রত্যেকটা তলায় সেখানে কিন্তু চরম একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল, ডিজিটাল তালা সব জায়গায়। এবার বলতেই পারেন সে কে কীভাবে কতটা নিরাপত্তার ব্যবস্থা রাখবেন সে তার ব্যাপার। তিনি যদি মনে করেন তার বাড়িকে সুরক্ষিত রাখবেন, তার অফিসকে সুরক্ষিত রাখবেন, রাখতেই পারেন, কিছু বলার নেই। আমাদের প্রশ্ন শুধু অন্য, ওই ডিজিটাল তালাগুলোকে না হয় শাবল দিয়ে উপরে ভেঙে ফেলা হয়েছে, কিন্তু তারপর ওই ভেতর থেকে যা বেরোলো টেরোলো সেগুলো না দেখলাম, বুঝলাম, কিন্তু বেশ কিছু ট্রাঙ্ক আনতে হলো কেন? আজ এই অফিসে যে ট্রাঙ্কগুলো নিয়ে যাওয়া হলো সেগুলো কিসের জন্য নিয়ে যাওয়া হলো? মানে আসলে মুশকিল হচ্ছে, এই অভ্যেসটাও তো খারাপ আমাদের সেই তখন থেকেই হয়ে গেছে, যেদিন থেকে আমরা সেই টাকার পাহাড় দেখেছিলাম। এই ট্রাঙ্কের কথা শুনলেই কেন জানি মনে হয় ওই টাকার পাহাড় আবার বোধহয় ওরকম কিছু উদ্ধার টুদ্ধার হলো, ওই টাকা নিয়ে যেতে ট্রাঙ্ক আনতে হচ্ছে। এবার যাই হোক, এই একটা সংশয়। আর একটা প্রশ্ন, যদি সত্যি এই ব্যবস্থাটা নেওয়া হয়ে থাকে কারণ ওই অভিযোগগুলোকে মান্যতা দেওয়া হয়েছে, যদি সত্যি অভিযোগগুলো প্রমাণিত হয়ে থাকে বা তার সত্যতা প্রমাণিত হয়ে থাকে, তাহলে এই অভিযোগের ভিত্তিতে ওই সংস্থা বা সংস্থার মালিক এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন অবৈধ বা বেআইনিভাবে পার্টি অফিস তৈরি হয়েছে বলে পার্টি অফিস তো ভেঙে দেওয়া হলো, কিন্তু যারা এই তার আগের অবৈধ কাণ্ড কারখানাগুলো করেছিলেন, অন্যায়গুলো করেছিলেন বলে অভিযোগ, যার জন্য গোটা ব্যাপারটা এরকম একটা জায়গায় পৌঁছেছে, যার জন্য বুলডোজার চলেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই প্রশ্নগুলো কি এড়ানো যায়? সত্যি বলতে কি কেউ যে এড়িয়ে যাচ্ছেন এটা মনেও হচ্ছে না, কারণ চিঠির আকারে এই প্রশ্নপত্রগুলোই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাজিয়ে দিয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আর অভিষেকের কি যুক্তি ছিল? বিষয়টা কোর্টের বিচারাধীন এবং আদালতে ফয়সলার আগেই যেহেতু প্রশাসন তার পার্টি অফিসে বুলডোজার চালিয়েছে, তাই তিনি এবার সুপ্রিম কোর্টে যাবেন। শুনছিলাম, আমার একটা কথা মনে হচ্ছিল, সংস্কৃতের কথা। মাঝে মধ্যে একটু আমাদের মনে হয় যে আমাদের গোড়ার দিকে যাওয়া উচিত, জানেন তো। দিনানাং দর্শ ভবতি দর্প ধনস্য নাশনম, একটু মানে এগুলো বললে অন্যরকম করে, হয়তো আমাদের বাংলা ভাষার ধাত্রীভূমি হচ্ছে সংস্কৃত, কিন্তু তা সত্ত্বেও ওখানে ফিরে গেলে একটু এখন তো একটু অন্যরকম লাগে। এই ভাষায় তো আমরা সবসময় কথা বলি, মনে বেশ পরিষ্কার ব্যাপারটা জোরদার হয় আর কি, সেরকম। এই যে প্রথম কথাটা বললাম তার মানে হলো অক্ষমের অহংকার বেশি, আর পরের কথাটার মানে অহংকারীর পতন অনিবার্য।
দুটো কথাই বাংলাতে তো খেটে গেছে, কারণ খেটে খাওয়া জনতা ওই আকাশে থাকা নেতাদের টেনে মাটিতে নামিয়ে দিয়েছে। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পার্টি অফিস 5 তলার থেকে মাটিতে নেমে আসায় যখন সুপ্রিম কোর্টে যাবেন বলছেন, তখন আমাদের আর কি বলার থাকতে পারে? এটা গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক দেশে আইনের সাহায্য নেওয়াটা সেটা তো গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। ঘটনা হচ্ছে তৃণমূলের আমলে আম জনতার সেই গণতান্ত্রিক অধিকারটাও কতটা রক্ষিত হতো সেটা নিয়েও তো সংশয় আছে। ওই অবধি লোকে পৌঁছতে পারতো কিনা, পৌঁছানোর সাহস পেত কিনা, সেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন, কারণ নির্বাচনের আগে তিনিই তো পুরো সংগঠনটা দেখাশোনা করতেন এবং গোটা বাংলাটা তিনি নাকি চষে ফেলেছেন এবং হাতে তালুর মতো ছিলেন, তিনিই বলতেন। সুতরাং এটাও তিনিই বলতে পারবেন। একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেল। তো বেআইনি নির্মাণ, মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, তিনি এই মুহূর্তেও হয়তো ভবিষ্যৎটা দেখার চেষ্টা করছেন। এবার এই জায়গাটায় আসলে ওই বলতে হয় ভবিষ্যৎ কে দেখেছে, কাল কে দেখেছে সেটাই কেউ জানে না। উনি তো বেশ অনেকগুলো দিনের পরের কথা নিশ্চয়ই ভাবছেন টাচ্ছেন আর কি, তার মধ্যে পুরোটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া হয়তো বলতে চাইছেন। সবই বুঝলাম আমরা, কিন্তু ঘটনা হচ্ছে প্রতিক্রিয়া কিসের প্রতিক্রিয়া? সব সময় কি একপক্ষীয় প্রতিক্রিয়া হয়? এখনকার এই বিষয়গুলোকে যদি তিনি পরবর্তীকালে প্রতিক্রিয়ার একটা বেস হিসেবে বেছে নেন, কারণ হিসেবে বেছে নেন, তাহলে এখন যেগুলো ঘটছে সেগুলোও তো আবার তার আগে কোনো কিছুর প্রতিক্রিয়া, সেটা ভুলে যান কি করে? আসলে যেটা সর্বশক্তিমান, যেটা শেষ কথা, সেটা হচ্ছে সময়। ওই বারবার বলছি, সে মহাভারতের সময় হতো না সকালবেলা, হ্যাঁ হঠাৎ করে সেই রোববার দিন সেই মিউজিকটা ভেসে আসতো, তারপরেই সে मैं কাল হুঁ, একটা জলদগম্ভীর কণ্ঠস্বর, হ্যাঁ সেই আসল তো ওটাই সময়। সময় কখন যে বদলে যায়, কখন কি শেখায়, কখন কি বলে। দেখুন আজকে একটা সময় তার বক্তব্য বা তাকে তার কথা প্রশ্ন করার মতো সুযোগ কেউ পেতেন না, আর এখন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সুযোগটা খুঁজে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি তাহলে এই নিজে ভবিষ্যতে যে সুদ সমেত ফিরিয়ে দেবেন বিজেপিকে, এইটা বলার সুযোগটা পাচ্ছেন এবং তাহলে সেটা নিজের মতো করে কাজে লাগাচ্ছেন। কারুর কাছে যদি বার্তাটা যায়, এটা আর কি। এবার সেই বার্তার আবার কি প্রতিক্রিয়া হবে সেটা আমরা জানি না, কিন্তু দেখুন এটা তো এখানকার বাস্তব। বাংলাদেশের তারেক রহমানের ক্ষেত্রে সেক্ষেত্রে তো বাস্তব আবার উল্টো। তিনি তো সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না। ভারতে আসার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। তারেক রহমান জানিয়ে দিয়েছেন ভারতে আসার বদলে ওই সময় তিনি নিউ ইয়র্কে যাবেন। এবার এই যে তারেক রহমান ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে কিন্তু তার নামে তার দেশে জয় জয়কার শুরু হয়ে গেছে। একদল লোক আছে যারা কিন্তু থাকে, ওই যারা সেই প্রথম ধ্বনি তুলেছিল দিল্লি না ঢাকা,
যারা ভেবেছিল সকালে সেভেন সিস্টার্স দখল করে নেবে, বিকেলে কলকাতা দখল করে নেবে, তারপর পরের দিন গিয়ে দিল্লিটা দখল করে নেবে, ব্যাস হয়ে গেল, বাংলাদেশ ভারতের মাথার ওপর চেপে বসবে আর কি, আমরা ওখানে একটা পুরো দেশটাই একটা রাজ্য হয়ে থাকবো তার দখলে, এটাই তো ভেবেছিল, তারা এটা বিশ্বাস করতো। এবার এটা কি মগজ ধোলাই এর ফল আমরা জানি না, তারাই হয়তো জয় জয়কার করছেন এই তারেকের এই সিদ্ধান্তের, ভাবছেন দেখলেন আমাদের প্রধানমন্ত্রী কি দাপট। এবার তাদের ভাবনা নিয়ে তারা খুশি থাকুন, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বিরাট কোনো দায় নেই, দায়িত্বও নেই বা হাহাকারও নেই উনি কেন আসছেন না। আমরা শুধু জানি যখন ভারতে আসার ভিসাটা বন্ধ হয়েছিল তখন ওখানে হাহাকার পড়েছিল। আমরা শুধু জানি যখন ভারতে আসার ওই ভিসাটা খুলে দেওয়া হয়েছে তখন লম্বা লাইন পড়েছে। আমরা শুধু জানি এখনও বহু ক্ষেত্রে ভারত থেকে সাহায্য যায়, চিকিৎসার জন্য আমাদের দেশেই আসতে হয়, এরকম বহু ক্ষেত্র রয়েছে। ফলে আমরা ওসব নিয়ে ভাবছি না, আমরা শুধু আমাদের মতো করে বুঝতে চাইছি তারেক রহমান কেন হঠাৎ তার ভারত সফরটা বাতিল করতে গেলেন। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু দুটো কারণের কথা না বললেই নয়। দেখুন, প্রথমত এই হাসিনার আমলে ভারতের সাথে যে বহু চুক্তি হয়েছিল তো এই বাংলাদেশের, তার মধ্যে 11টা চুক্তি তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর হয় বাতিল করেছে আর নয় সেগুলোকে আপাতত থামিয়ে দিয়েছে, আটকে দিয়েছে। এবার যে চুক্তিগুলো ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে তার মধ্যে যেরকম ওই খুলনায় মংলা বন্দর ঘিরে বিশেষ ইকোনমিক জোন রয়েছে, ইকোনমিক অঞ্চল রয়েছে, অর্থনৈতিক অঞ্চল রয়েছে, তেমনি রংপুরের তিস্তা সেচ প্রকল্প রয়েছে। এবং শুধু রয়েছে তা না, তিস্তা প্রকল্পের চুক্তি চীনের সঙ্গে করে ফেলেছেন তারেক রহমান। এই সেচ প্রকল্পের কাজ ভারতের করার কথা ছিল, তার বদলে তিনি চীনকে দিয়ে দিলেন। এবার যে নদীর সেচ প্রকল্পের কাজ তিনি ভারতের হাত থেকে নিয়ে চীনকে দিয়ে দিয়েছেন, সেই নদীর জল চাইতে পারবেন এদেশে এসে? একটা মিনিমাম চক্ষুলজ্জার বিষয় তো আছে। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসার ব্যাপারে 3বার ভেবেছেন এখানে, কারণ তিনি এখানে আসছেন এটা ঠিক হওয়ার পর থেকেই তো তার উপরে চাপ তৈরি করেছিল জামাতের মতো বিরোধীরা। এখন তো তারা বিরাট ফুটছেন এবং বিরাট শক্তিধর ভাবছেন, সুতরাং ঠিক করেছিলেন যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, এসে যেন একদম ওই তিস্তার জল আদায় করে তবেই ফেরেন। কিন্তু তারেক নিজে তো বাস্তবটা জানেন, তিনি তো জানেন যে চুক্তি বাতিলের পর জল চাওয়ার মুখটা তিনি খুইয়ে বসে আছেন। সুতরাং ওই ধাক্কা খেয়ে দেশে ফিরে আবার চাপের মুখে পড়ার থেকে না আসাটা ভালো। স্বপ্নের পর স্বপ্ন দেখিয়ে যাও, স্বপ্ন মুখোমুখি হয়েও না, বাস্তবায়িত করার পথে হেঁটো না, তাহলেই বাস্তবটা সামনে চলে আসবে। এইটা সব দেশের রাজনীতিকদের কিন্তু একটা অদ্ভুত পারদর্শিতা। এবার দ্বিতীয়ত, ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা, এটা আপনারা জেনেছেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার হঠাৎ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেন ফিরতে চাইছেন এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ওদেশে ছড়িয়ে পড়েছে। কারণ তিনি ফিরবেন এবং যেভাবেই হোক ফিরবেন, ওই তার মৃত্যুদণ্ড সেটা বহাল থাকলেও ফিরবেন, এটা শোনার পর থেকেই তো বাংলাদেশে তোলপাড় পড়ে গেছে। ভাবুন, মৃত্যুদণ্ড বহাল, এই নতুন সরকার সেটা আর বিন্দুমাত্র বদল করার চেষ্টা করেনি, তা সত্ত্বেও কেন হাসিনা ফিরতে চান এটা অনেকেই বুঝতে পারছেন না। কিন্তু তারেক রহমান তিনি কি নিজের মতো করে গোটা পরিস্থিতিটার বিশ্লেষণ করেননি? তার মনের কোণায় কোথাও কি মনে হচ্ছে না যে ভারতের সাথে এমন একটা দূরত্ব তৈরি হয়েছে, মানে একটা শূন্যস্থান তৈরি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে, সেই শূন্যস্থানটা ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা হাসিনা বাংলাদেশে ফিরলে আবার তৈরি হয়ে যাবে না তো? দেখুন, হাসিনাকে ভারত যে গলগ্রহ মনে করছে না, অত্যন্ত দায়িত্ব নিয়ে আশ্রয় দিয়েছে, সেটা ভারত প্রতি পদে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার বা আগের অন্তর্বর্তী সরকার যে যাই বলুক, হাসিনার ব্যাপারে ভারত সেগুলোকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি।
এবং এটা পরিষ্কার, ভারত হাসিনাকে যদি সে দেশে ফিরতে দেয় তাহলে বা ফেরত দেয় তাহলে নিজের শর্তে দেবে এবং নিজের স্বার্থেই দেবে। এটা কি তারেক রহমান বুঝতে পারেন? আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তো বলেই দিয়েছেন হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা কূটনৈতিক। এবার কূটনীতি যেখানে আছে সেখানে তারেক ভারতকে এড়িয়ে চীনের দিকে ঝুঁকবেন আর ভারত বসে বসে দেখবে, সেটা কি হতে পারে? Your question was regarding Sheikh Hasina. There is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. দেখুন, তবে এটাও তো ঠিক, শেখ হাসিনা সরে যাওয়ার পর বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি হয়েছিল। সেখানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এটা তো মানতে হবে। দেখুন, প্রতিবেশী দেশ, সেটা বন্ধু রাষ্ট্র হোক বা শত্রু রাষ্ট্র হোক, সেখানে বৈধ নির্বাচিত সরকার থাকাটা কিন্তু খুব জরুরি। মানে সেনা শাসন, একটা অরাজকতা বা ওই মৌলবাদ, এই রকম বিষয়গুলোকে স্বৈরাচারী কোনো শাসককে এটা কখনো কাম্য না, কারণ এতে আখেরে কিন্তু ক্ষতি হয়। এটাই আমরা এতদিন ধরে দেখেছি, বিশ্বর বিভিন্ন প্রান্ত থেকে এটাই দেখেছি, এটাই শিখেছি। ফলে তারেকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে ভালো বলতে এইটুকুনি আছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এটাও ঘটনা, এর বাইরে এই মুহূর্তে তাকে নিয়ে ভালো বলার অন্তত আমাদের দৃষ্টিভঙ্গি থেকে খুব বেশি জায়গা নেই। বিএনপির শাসনে বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদ জেগে উঠবে, এই সম্ভাবনা, এই আশঙ্কা এটা তো রয়েছে। আপনাদের আগেও বলেছি, আবার বলছি, এই জামাতের রমরমাটা সেটা বাংলাদেশে হয়তো আগের থেকে বেড়েছে, কিন্তু দেশের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো জায়গায় পৌঁছয়নি। বরঞ্চ তার তুলনায় বিএনপিকে ক্ষমতায় আনার তাগিদ, ইচ্ছেটা বাংলাদেশিদের মধ্যে অনেক বেশি উঠেছিল। আর তার থেকে বেশি কথা হচ্ছে যে ওখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হয়েছে, ফলে এক পেশে নির্বাচন। সেখানে গণতান্ত্রিক দল বলতে একটা অন্তত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বলতে বিএনপি ছিল। মানুষজন তাদের ওপরই বেশি ভরসা করেছেন, জামাতের ওপর নয়, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। কিন্তু ওই বলছিলাম, সীমান্তের পার ধরে, ভারত বাংলাদেশ সীমান্তের পার ধরে এই যে জামাতের জেতাটা, এই রকম একটা পরিস্থিতিতে যখন বাকি জায়গায় তারা সেইভাবে দাঁত ফোটাতে পারেনি, তখন সেটা দেখে আপনাদের মনে হবে না এটার পেছনে আবার কোনো পরিকল্পনা নেই? তো মানে কেউ যেন একদম পুরো পরিকল্পনা করে সীমান্ত বরাবর ওই লাল রংটা এক পোচ মেরে দিয়েছে। অস্বীকার করা যায় পরিস্থিতিটা। এবার সীমান্তে যদি ওই ভারত বিরোধী মৌলবাদ সেটা ওই রকমভাবে একত্রিত হয়, তাহলে তার কিছু দানা কখনো ইছামতি, কখনো পদ্মা পেরিয়ে যে পারে চলে আসবে, এই আশঙ্কাটাও তো উড়িয়ে দেওয়া যায় না। এবং সব থেকে বড় চিন্তাটা, সেটা এর পরের চিন্তা, সেটা দীর্ঘমেয়াদী। সেটা হলো তারেক যেভাবে চীনের কোলে উঠে বসেছেন সেইটা। কথাগুলো আজ কেন বলছি জানেন? কারণ আজ শিলিগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে হাজির হয়েছেন অমিত শাহ। এবার অমিত শাহ কী করলেন, কি বললেন, সেগুলো ব্যাখ্যা করব, কিন্তু তার আগে বলি একটু প্রেক্ষাপটটা ভাবুন তো, তাহলে গোটা ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। বিধানসভা নির্বাচনের আগের কথাটাই ভাবুন, একবার মনে করুন। বিজেপি তখন কি বলছিল? তৃণমূল এই অনুপ্রবেশের জন্য দায়ী, এখনও বলছে। আর অমিত শাহ তখন রাজ্যে এসে কি বলেছিলেন? দিদি জমি দিচ্ছেন না, আমরা জমি পেলেই বিএসএফের জন্য নতুন বর্ডার আউটপোস্টের ব্যবস্থা করে ফেলব, কাঁটাতার সব লাগিয়ে ফেলব, আর তাহলেই সীমান্ত পেরিয়ে মশা মাছিও আসতে পারবে না। এটা কখন তিনি বলছিলেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় কিছু ওই অনুপ্রবেশের যাবতীয় দায় দায়িত্ব সব বিএসএফের ওপর চাপিয়ে দিচ্ছিলেন, অথচ জমি দিচ্ছিলেন না। সেই বাস্তবটা অস্বীকার করা যাচ্ছিল না। এখন জমি পেয়ে গেছে, কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়ে গেছে, পুশব্যাকের কাজ শুরু হয়ে গেছে। ওই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, ওই ডিপোর্টটা
এখান থেকে ভাগিয়ে দেওয়ার কাজটা লাস্ট, সে কাজটা তো রাজ্যের পুলিশ তারা করতে শুরু করেছে, খুঁজে বার করছে, ধরছে, বিএসএফকে হ্যান্ড ওভার করছে, বিএসএফ পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও ইললিগাল যে মানে এগুলো তো সব আউট, ইললিগাল যে সেটা সম্পূর্ণ নিশ্চিত করা কি সম্ভব হচ্ছে? কঠিন কাজটা কঠিন কেন জানেন? তার কারণ হচ্ছে এই সীমান্তটা যতটাই নির্ধারিত হোক, যতটাই সহজ দেখাক, আসলে সীমান্তটা খুব জটিল। সবটা ওরকমভাবে আপনি পুরোপুরি আটকে দিতে পারবেন এরকমও নয়। আমার মনে আছে একবার কাশ্মীরে এরকম যখন গেছিলাম, সিআরপিএফের ওখানে যখন ডিরেক্টর জেনারেল ছিলেন জুলফিকার হাসান, তিনি এ রাজ্যেরই আইপিএস অফিসার ছিলেন। জুলফিকার হাসান তার ঘরের মধ্যে একটা বড় কাশ্মীরের ম্যাপ ছিল, 3D ম্যাপ, উঁচু উঁচু করা। সেখানে দেখিয়ে দিয়েছিলেন কেন ওই পাক অধিকৃত কাশ্মীর দিয়ে পাকিস্তান যে নিয়মিত জঙ্গিদের ঢোকায়, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া কঠিন, অসম্ভব। এক, ভূপ্রকৃতি, আর 2, আবহাওয়া। দুটোই কাজটা কঠিন করে দেয়। এক্ষেত্রেও কিন্তু হয়তো আবহাওয়ার বিষয়টা তত না, কিন্তু ভূপ্রকৃতিগত কিছু সমস্যা রয়েছে। তার মধ্যেই পালাবদলের পর রাজ্য সরকার ওই বললাম জমি দিয়েছে, ফলে বিএসএফের দায়িত্বটা যে বেড়েছে, এই যে রাজ্য সরকারের ওপর দায় চাপিয়ে দিয়ে আর যে বাঁচা যাবে না, দায় এড়ানো যাবে না, এটা তো পরিষ্কার। সীমান্তে ডেমোগ্রাফি যাতে আর না বদলায়, সেটা তো অমিত শাহকে তাহলে দেখতেই হবে। বাংলার মানুষের কাছে তার যে প্রতিশ্রুতি আছে সেটাকে তো ফুলফিল করার একটা ব্যাপার আছে, সেটা পূরণ করার ব্যাপার আছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে এসে এই সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গাড়ায়, পুরোটা দেখভাল করায় সশরীরে, এটা নিয়ে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো তিনি ওপর থেকেও, মানে কলকাতায় থেকেও বা দিল্লিতে বসেও এটা নজরদারিটা সুনিশ্চিত করতে পারতেন। আসতে হলো কেন? এই প্রশ্নটা অনেকের মনে জাগতেই পারে। পরিস্থিতি কি এতটা সহজ নয়? এর পেছনে কি আরও কিছু কারণ আছে? দেখুন, ঠিক যদি কেউ এরকম ভেবে থাকেন, ঠিক ভেবেছেন। কারণ অমিত শাহ এসছেন, কারণ ব্যাপারটা জরুরি। কারণ ছোটো ছোটো খবর আপনাদের দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই ছোটো ছোটো ঘটনাগুলোর মধ্যে কত বড় একটা আশঙ্কা লুকিয়ে থাকতে পারে। আজ সকালে শিলিগুড়ির ফুলবাড়ির কাছে বিএসএফের 118 নম্বর ব্যাটালিয়নের জুমাগাছ বর্ডার আউটপোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেছিলেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহ বিএসএফ জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলেছেন, খাওয়া দাওয়া করেছেন, তাদের কর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা, ফেন্সিং, এগুলো সব খতিয়ে টতিয়ে দেখেছেন। এগুলো তো ঠিক আছে। গাছ পুঁতেছেন, প্রায় 77 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস আর উদ্বোধন করেছেন। কেন এগুলো করেছেন? এই পার্টটা তার কারণ স্থানীয়দের সঙ্গে কোথাও গিয়ে একজন রাজনৈতিক, তো দিনের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব, ফলে সেই হিসেবে তিনি যোগসূত্রটা স্থাপন করার কাজটা করতে চেয়েছেন। এটা হলো প্রথম কারণ। সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মানুষের যদি বিএসএফের সঙ্গে বোঝাপড়াটা সুনিশ্চিত না থাকে, তাহলে কিন্তু কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, বিকেলে তিনি উত্তরকন্যায় পুলিশ এবং ডিএমদের নিয়ে মিটিং করেছেন। এই হচ্ছে দ্বিতীয় ধাপ। সীমান্ত সুরক্ষার থেকে জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু সেখানে উঠেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন। এবারে প্রশ্ন হলো, যেটা আসল ব্যাপার, সীমান্তরক্ষী বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক কি বলল, আর স্বরাষ্ট্রমন্ত্রী তার বাহিনীকে তার বদলে কি নির্দেশ দিলেন। দেখুন, যেটুকুনি যা জানা যাচ্ছে, বৈঠকে বাহিনীর কর্তারা আরও বেশি সংখ্যায় সীমান্ত চৌকি তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন আরও জমি লাগবে। মানে বুঝতে পারছেন, অনুপ্রবেশের থ্রেটটা বা বাংলাদেশ সীমান্তটা যে ক্রমশ আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, এটা পরিষ্কার। নইলে ওখানে একটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে সীমান্তে এত কড়াকড়ি করার তো কোনো দরকার পড়ে না।
এই রকমভাবে সীমান্তে চৌকি বাড়ানো হয় পাকিস্তান সীমান্তে, এবার সেটা বাংলাদেশ সীমান্তেও হচ্ছে। এবার অমিত শাহ কী নির্দেশ দিয়েছেন? মোটামুটি 6টা নির্দেশ দিয়েছেন। যেখানে যেখানে জমি পাওয়া গেছে সেখানে দ্রুত ফেন্সিংয়ের কাজটা শেষ করতে হবে, দরকারে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, ওই স্মার্ট সীমান্ত, স্মার্ট বর্ডার, মানে সোজা কথায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে নিশ্চিহ্ন করা যায় ব্যাপারটা, সেটা দেখতে হবে। এই ফেন্সিং যেগুলো দেওয়ার কথা বলেছেন সেগুলোকে ত্রিস্তরীয় হতে হবে। সীমান্ত এলাকায় কোনো অবৈধ জমায়েত দেখলে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই এলাকাটা অবৈধ জমায়েত মুক্ত করবে, এই নির্দেশিকা দিয়েছেন। সীমান্তে অপরাধ আর পাচার রুখতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে বিএসএফকে সাহায্য করবে পুলিশ প্রশাসন, এটা বলা হয়েছে। এবারে প্রত্যেকটা খেয়াল করে দেখুন, আসলে বেশ অনেকগুলো ধাপে একদম সাধারণ মানুষ থেকে পুলিশ হয়ে বিএসএফ পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল এবং ক্ষেত্র, এটাকে পুরোটাকে জড়িয়ে যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি, সেইটা করা হচ্ছে। এবং আরও গুরুত্বপূর্ণ কি জানেন, এবার ওই বৈঠকে বিএসএফ ছাড়াও, পুলিশ ছাড়াও এনআইএ, এসএসবি, আইটিবিপির মতো ওই আমাদের সীমান্ত যারা রক্ষা করে এরকম অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতিনিধিরাও ছিল। এবং এই সংস্থাগুলোর সঙ্গে যাতে নিয়মিত সমন্বয় বৈঠক হয়, যাতে রাজ্য প্রশাসনের আধিকারিকরা এদের সাথে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন নিয়মিত, সেই বিষয়গুলোও তো একদম সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। এবার এরকম হই হই রই রই ব্যাপারটা কেন? অবৈধ অনুপ্রবেশকারীরা যারা আমাদের ভাতে মারতে চাইছে আর বাংলাদেশি জঙ্গিরা যারা আমাদের প্রাণে মারতে চাইছে, এই দুটো গ্রুপকে ঠেকানোর জন্যেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জরুরি নির্দেশগুলো দিয়েছেন, সেটা কিন্তু এখন পরিষ্কার। এবং যেটা জানা যাচ্ছে, শুধু বিএসএফ নয়, বললাম এই সব কটা আধা সেনার যে প্রতিনিধি, তারা কিন্তু ওই এলাকায় নজর বাড়াচ্ছে, নজরদারি বাড়াচ্ছে। সকলেই ওই শিলিগুড়ির চিকেন স্নেকে সামরিক পরিকাঠামো তৈরির জন্য জমি লাগবে বলে দিয়েছে। মানে পুরো সামরিক পরিকাঠামোটা ওখানে ঢেলে সাজানোর দরকার। আর এখানেই ঘুরে ফিরে চলে আসছেন সেই তারেক রহমান, যিনি কিনা শি জিনপিংকে বোধহয় নিজের মেন্টার ভেবে বসে আছে। যে একটু আগে আপনাদের বলছিলাম, 3টে শব্দ বলি তাহলেই বুঝতে পারবে। তিস্তা, লালমনিরহাট, মংলা। রহমান সাহেবের পদক্ষেপে স্পষ্ট তিনি চীনের বন্ধুত্ব ওটাকে এমনভাবে নিজের চারপাশে জড়িয়ে ফেলতে চাইছেন যাতে ভারত প্যাচে পড়ে যায়। এক এক করে বললে আরও বুঝতে সুবিধা হবে। দেখুন, গত মাসে তারেক রহমান বেজিংয়ে চীনকে নেমন্তন্ন করে এসছেন। মানে সোজা কথায় শিলিগুড়ির ঘাড়ের কাছে উঠে আসতে চলেছে লাল ফৌজ, এই প্রকল্পগুলোকে কেন্দ্র করে, তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে। মাঝে এই জিনিসটা এদের পুরনো ছক। শেখ হাসিনাও কিন্তু মাঝে মধ্যে আমাদের একটুখানি চাপে রাখার চেষ্টা করতেন, এটা বলে যে তিস্তার পানি যদি না দাও আমি তিস্তা প্রকল্পটা চীনকে দিয়ে দেবো বলতেন, কিন্তু শেষ পর্যন্ত ভারতকে এই তিস্তা প্রকল্পের বরাদ দিতে চেয়েছিলেন। 2024 সালে জুন মাসে দিল্লি এসে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন আর দেশে ফিরে গিয়ে বলেন, ভারত যদি তিস্তার প্রজেক্টটা করে দেয় তাহলে খুব ভালো হবে। তারপর তো যথারীতি হাসিনার গদি গেল আর শেষ পর্যন্ত কুর্সিতে এসে বসলেন তারেক রহমান। আর বসে তিনি কী করলেন? চীনে গিয়ে ওই তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার কথা বলে দিলেন। এবার ভেবে দেখুন এটার গুরুত্বটা কোন জায়গায়। ব্যবসায়িক গুরুত্ব ভুলে যান। চীন এক পা বাড়িয়ে রয়েছে, কারণ তিস্তার স্রোতে একবার গা ভাসাতে পারলেই শিলিগুড়ি করিডোর ওদের হাতের নাগালে চলে আসবে। এত সহজে আমাদের এই শিলিগুড়ির চিকেন স্নেকের কাছাকাছি তারা নিজেদের কোনো কর্মকাণ্ড শুরু করতে পারতো না। আর চীনের কর্মকাণ্ড মানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যেটা দেখবেন আসলে সেটা না, তার আড়ালে কী হচ্ছে কিচ্ছু বলা যায় না। ফলে গোটা বিষয়টা ভারতের কাছে যথেষ্ট চিন্তার। আরও একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সেই যে 2011 সাল থেকে ভারত বাংলাদেশ তিস্তা চুক্তিটা আটকে আছে, সেটা কিন্তু এই তিস্তা প্রকল্প নয়। তিস্তা চুক্তি হলো শুখা মরশুমে ভারত বাংলাদেশের মধ্যে নদীর জলের ভাগাভাগি, আর এই তিস্তা প্রকল্প হলো বাংলাদেশের দিকে নদীতে ব্যারেজ তৈরি।
নদীর গভীরতা বাড়িয়ে, নাব্যতা বাড়িয়ে সারা বছর যাতে ওখান দিয়ে পণ্যবাহী জলযানগুলো মানে জাহাজ চলাচল করতে পারে তার ব্যবস্থাটা করে রাখা। নদীর দুই তীরে শহর তৈরি, বাঁধ নির্মাণের কাজ এগুলো করা। মানে এটার থেকে আপনারা দুটোকে আলাদা পুরো ভাবতে পারেন, কিন্তু আসলে কিন্তু একটা সম্পর্কও আছে। কারণ ভারত বাংলাদেশকে যতটা জল ছাড়বে তার উপরে নির্ভর করবে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ। এবার বাংলাদেশের এই সমস্ত প্রকল্পের কাজ শুরুর জন্য প্রথম ধাপে ওদের যে টাকাটা দিতে লাগবে সেটা চীন দিতে প্রস্তুত, বড় টাকা, কিন্তু সে টাকাটা চীন দিতে রাজি কেন? কারণ তারা বাংলাদেশের ঘরোয়া বিষয়ে নিজেদের প্রভাব বাড়াতে পারবে এবং তারা নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে তিস্তাকে ব্যবহার করতে পারবে। বুঝতে পারছেন? এই প্রজেক্টের একটা বড় অংশ জুড়ে থাকবে রংপুর ডিভিশনের ওই লালমনিরহাট জেলা, যে লালমনিরহাটে বাংলাদেশ এখন বায়ুসেনার ঘাঁটি তৈরি করছে এবং সেটাও চীন এবং পাকিস্তানের সহযোগিতায়। ফলে আমাদের ঘাড়ের কাছে চীন যে এরকম একটা জায়গায় পৌঁছতে পারছে তার জন্য বাংলাদেশ দায়ী। ফলে ভারতের নিশ্চিন্তে বসে থাকার কোনো উপায় আছে? এই যা আপনাদের এতক্ষণ বললাম, এই যে এত হই হই রই রই, এত সজাগ থাকার জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর চলে আসা, সব কিছুর পেছনে কিন্তু এটাই কারণ হয়ে উঠছে। আমাদের বন্ধু রাষ্ট্র আসলে তলায় তলায় আমাদের কতটা ক্ষতিকর বিপজ্জনক একটা জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা সরজমিনে তলিয়ে দেখতে এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাই এই মুহূর্তে ভারতের কাছে যে প্রায়োরিটি। আর নিশ্চিন্তে যে আর থাকা যাচ্ছে না সেটা কিন্তু এই পদক্ষেপগুলোর মধ্যে দিয়েই পরিষ্কার।